আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগের জন্য কম্বাইন ইংরেজি সাজেশনমূলক ক্লাসে সাদিক স্যারের পেজের পক্ষ থেকে আপনাদেরকে আমি জি এম জাহাঙ্গীর আলম স্বাগত জানাই এবং ওয়েলকাম জানাই। আজকে এমন একটি নেভার মিসিং টপিকস নিয়ে আলোচনা করব, যেটা ১৯তম শিক্ষক নিবন্ধন এবং আগামীতে প্রাইমারি যে কম্বাইন্ড এই যে ফ্রি ক্লাস, এখানে আপনি 100% কমন পাবেন। আমি আপনাকে দুইটা চ্যালেঞ্জ দিচ্ছি যে আগামী শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারিতে এই টপিকস থেকে আপনি এক বা একাধিক প্রশ্ন 100% কমন পাবেন। আমি একটু পরে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, যদি পরীক্ষার পরে আমার সাথে মিলাই নেবেন। না, যদি না কমন পড়ে তাহলে ওই ফোন নাম্বারে আমাকে ফোন দেবেন। ইনশাল্লাহ 100% কমন পাবেন। আর ২ নম্বর চ্যালেঞ্জটা হলো, এই ক্লাসটি করার পরে এই টপিক্সের একটা দুইটা যে প্রশ্নই আসুক না কেন পরীক্ষায়, আপনি আর কখনোই ভুল করবেন না, যদি আপনি মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং একটু নোট নেন। এবং আমার এই ভিডিওটি দেখার পরে আপনি সঙ্গে সঙ্গে আপনি যে কোনো একটা বই থেকে একটু পড়বেন, দেন মাঝে মাঝে এটা একটু রিভিশনে রাখবেন। তাহলে আমি চ্যালেঞ্জ দুইটা দিলাম, এক হচ্ছে এটা 100% কমন পাবেন, ২ নম্বর চ্যালেঞ্জ হচ্ছে এইটা আপনি আর কখনোই ভুল করবেন না। তো আমাদের যে নির্ধারিত টপিকস আজকে হচ্ছে মেইনলি গ্রামাটিক্যাল পার্ট ইংলিশের, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে আমি এত গুরুত্ব দিয়ে বললাম যে 100% আসবে, এর কারণ কি? দেখেন, যেদিন থেকে নিবন্ধনে এমসিকিউ চালু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত অ্যানালাইসিস করে দেখলাম এমন একটা নিবন্ধন পরীক্ষা নাই যে এখান থেকে এক বা একাধিক প্রশ্ন আসেনি। সো আমি এটা একটু পরেই প্রুফ দিয়ে দেবো। সো দেখবেন এটা আপনি নিবন্ধনে পাবেন, প্রাইমারি তো আসেই। এবং এই প্রশ্নটা শুধু যে কন্ডিশনাল সেন্টেন্স হিসেবেই আসে তা কিন্তু নয়, এটা 4টা টাইপের প্রশ্ন হয়ে থাকে। এক যে ব্র্যাকেট কারেকশন হিসেবে আসে, রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে আসে, এটা হচ্ছে আসে যে নিচের কোন সেন্টেন্সটি সঠিক সেটা হিসেবে আসে, এরকম, বা কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে আসে। তো 4 ধরনের টাইপের এই প্রশ্নটা এসে থেকে বিভিন্ন স্টাইলে। সো এই গুরুত্বপূর্ণ টপিকসটা অনেকের কাছে সহজ, যাদের কাছে সহজ তারাও এই রিভিশনমূলক ক্লাসটা করুন, এবং যাদের কাছে কঠিন লাগে তাদের জন্য নিঃসন্দেহে একটা বড় প্রাপ্তি হবে, কারণ যে কোনো পরীক্ষা এখান থেকে আপনি নিশ্চিত কমন পাবেন। তো আমি বেশি কথা বলবো না, মাগরিবের আজানের আগ পর্যন্ত নন স্টপ আমাদের এই ক্লাসগুলো চলবে। তার আগে আমি বলে নিই যে সাদিক স্যারের একটা ১৯তম নিবন্ধনের বই আছে, সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া আছে, আপনারা বইটা কিনে নেবেন। আর ২ নম্বর বিষয়টা হচ্ছে, আমার একটা ফেসবুক পেজ আছে, পেজটার নাম হচ্ছে ক্যারিয়ার হেল্পলাইন বিডি, ক্যারিয়ার হেল্পলাইন বিডি, এবং একটা ইউটিউব চ্যানেল আছে জাহাঙ্গীর অনলাইন স্কুল। এই দুইটাতে আপনাদেরকে ইনভাইটেশন জানিয়ে আমি আমার আজকের আলোচনা শুরু করব। তো কন্ডিশনাল সেন্টেন্সকে আমরা 4 ভাগে ভাগ করি, কেউ কেউ বলে 3 ভাগে, আবার এই 4 ভাগকে 2 ভাগে ভাগ করা যায়। দেখেন, 4 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে প্রথমত জিরো কন্ডিশনাল, 2 হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, 3 হচ্ছে থার্ড কন্ডিশনাল, এবং 4 হচ্ছে থার্ড কন্ডিশনাল, ফার্স্ট সেকেন্ড থার্ড এবং জিরো কন্ডিশনাল। তো এই সমস্ত মাথার মধ্যে হাবিজাবি ঢুকায়ে আপনারা রুলস গুলো পড়তে পড়তে এমন হয়ে যান যে শেষে রুলস মনে থাকে কিন্তু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি আর প্র্যাকটিসে পারেন না। আজকে হাতে কলমে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, যেখানে আপনার মাথায় রুলস যদি নাও থাকে তাও আপনি পরীক্ষায় পেরে আসবেন। সেই টিপস অ্যান্ড ট্রিক্স অবশ্যই এই ভিডিওতে থাকবে। যদিও কেউ কেউ এই কন্ডিশনাল সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করেছেন, কেউ হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আর কেউ কেউ বলেছেন রিয়েল এবং আনরিয়েল, এই 2 ভাগে ভাগ করেছেন। আচ্ছা, অবাস্তব। আর কন্ডিশনাল সেন্টেন্সটা কি আমি শুরুতে একটু বলে নিই। কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে ইফ দিয়ে শুরু হয়, বা ইফ যদি না থাকে তাহলে তার আগে হ্যাড বা ওয়্যার দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, এবং যেখানে 2টা অংশ থাকে। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, মানে ইফ যুক্ত অংশটা একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর অন্য যে অংশটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এত কিছু মাথার মধ্যে না ঢুকলেও কোনো চলবে, জাস্ট আপনি পরীক্ষায় উত্তর পারলেই তো হলো। তো আসুন দেরি না করে আমরা শুরু করি। তো শুরুতে রিকোয়েস্ট করব, কে কোথা থেকে আপনারা আমাকে দেখছেন তা একটু জানিয়ে দিন, দ্রুত আমাকে একটু জানিয়ে দিন কে কোথা থেকে আপনারা আমাকে দেখছেন, দ্রুত জানিয়ে দিন, এবং আমাকে ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছেন কিনা এই বিষয়টাও একটু ইনশিওর করুন। আমি এখনই চলে যাব, যেহেতু মাগরিব সমাগত। এবং আরেকটা ঘোষণা দিতে ভুলে গেছি, ঘোষণাটা হলো, এই ক্লাসটি আজকে যারা 5টা শেয়ার দেবে, 5টা শেয়ার দেবে, এবং আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো, 5টা শেয়ার করবে যারা,
তাদেরকে আমি এই সুপার ডুপার একদম বাছাই করা 62টা এমসিকিউ এইটা যদি করেন আপনি বিসিএস এ মানে এখান থেকে কমন পাবেন, প্রাইমারিতে কমন পাবেন, নিবন্ধনেও কমন পাবেন। সো এই 62টা এমসিকিউ আপনাকে পিডিএফ আকারে দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দিয়ে দেবো। তো এখন থেকে শেয়ার করা শুরু করে দিন। মার্শাল্লাহ, আমাদের এই সন্ধ্যার সময়ে আপনাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আমি সবার কথা পারছি না। লামিয়া রহমান শেয়ার দিয়েছেন টাঙ্গাইল থেকে, আরহাম রেহমান যশোর থেকে। ওকে, সবাইকে ধন্যবাদ। আমি শুরু করে দিই, বেশি বিলম্ব করব না। নেক্সট, প্রথমে আসি। দেখেন কন্ডিশনাল সেন্টেন্সটা কি সেটা বলা হয়েছে। এখন একটা প্রথমে আমরা শুরুতেই যে প্র্যাকটিসে যাব সেটা হলো এই প্রশ্নটার উত্তর দিন। ইফ ইট ইজ উইন্টার ইট ড্যাশ কুল, ইফ ইট ইজ উইন্টার ড্যাশ কুল, এই প্রশ্নটার অ্যান্সার দিন। তারপরে আমি কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে কিন্তু এই রুলগুলো বলবো যাতে করে এটা স্থায়ী হয়ে যায়। এটা টেকনিক, আমার পড়ানোর স্টাইলটাই এরকম। দেখেন এই প্রশ্নটার অ্যান্সার দ্রুত দিয়ে দিন। ইফ উইন্টার, ইফ ইট ইজ উইন্টার ইট ফিল কুল, মানে যদি শীতকাল হয় তাহলে শীত অনুভূত হয়, যদি শীতকাল হয় তাহলে শীত অনুভূত হয়, এটা কিন্তু সত্য। এখন আমরা যেখানে দেখেন বলেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স 4 ধরনের। 1 নম্বর বলেছিলাম জিরো কন্ডিশনাল, তারপরে বলেছিলাম ফার্স্ট কন্ডিশনাল, তারপরে বলেছিলাম যে সেকেন্ড কন্ডিশনাল, এবং 3 নম্বরে বলেছিলাম থার্ড কন্ডিশনাল, তাই না? এখন এটা রুলগুলো একটু জেনে নিই। জিরো হচ্ছে যদি আমরা জানি যে ইফ যুক্ত সেন্টেন্সই হচ্ছে, সত্যযুক্ত বাক্যই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এর দুইটা অংশ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্স ক্লজ, তাই না? তো উভয় পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি উভয় পাশে হয়, ইনডিফিনিট যদি উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে সেটা হবে জিরো কন্ডিশনাল। দেখেন উভয় পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এটা। আর যদি ফিউচার এক পাশে প্রেজেন্ট অন্য পাশে ফিউচার হয় তাহলে ওটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এক পাশে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, অন্য পাশে হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। একটু এই রুলগুলো একবার বলে দিলে আপনার আর কখনো মানে আজকের টোটাল ক্লাসে আপনার বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি একবারে বলেছি। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এক পাশে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, অর্থাৎ ভি2 হয়, ভার্বের পাস্ট ফর্ম হয়, তাহলে অন্য পাশে হবে উড, উড হতে পারে, কুড হতে পারে, এর নিচে কুড দিলাম, COULD কুড, বা মাইট হতে পারে প্লাস V1, কারণ যেহেতু মোডাল তারপরে V1 হবে। আর থার্ড কন্ডিশনাল প্লাস, এটা এক পাশে যদি ভার্বের পাস্ট পারফেক্ট হয় অন্য পাশে হবে উড হ্যাভ প্লাস V3। দেখেন পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস V3 হয়, একটা পাশে যদি হ্যাড প্লাস V3 হয় তাহলে অন্য পাশে হবে উড হ্যাভ বা কুড হ্যাভ, এরকম ভাবে হবে উড হ্যাভ, উড হ্যাভ, উড হ্যাভ প্লাস ভি থ্রি, এটা কিন্তু কুড হ্যাভ প্লাস ভি3 হতে পারে। এটা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেন। আর একবার একবার আমার সাথে এই দুইটা, এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল, এই দুইটাই আপনাদের পরীক্ষায় বেশি আসে, এবং এইটা মনে রাখার জন্য আমার সাথে জাস্ট 3বার মনে মনে বলুন যে এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট অর্থাৎ V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে অন্য পাশে হবে উড প্লাস V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম, বা কুড প্লাস V1। এক এক মানে এই কন্ডিশনাল যুক্ত বাক্যের এক পাশে যদি হ্যাড প্লাস ভি3 হয় তাহলে অন্য পাশে হবে উড হ্যাভ প্লাস ভি3। আমার সাথে বলুন হ্যাড প্লাস ভি3 তো উড হ্যাভ প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 তো উড হ্যাভ প্লাস ভি3। এই দুইটা জিনিস আপনি একদম মাথার মধ্যে সেট আপ করে রাখুন, দেখেন আপনার আর ভুল হবে না ইনশাল্লাহ। তো এখন দেখেন এইটা কিন্তু জিরো কন্ডিশনাল দিয়েই শুরু হবে। এটা জিরো কন্ডিশনাল, কেন জিরো কন্ডিশনাল হবে? আচ্ছা, যারা যারা উত্তর দিয়েছেন ইতিমধ্যে সবাই, কেউ দিয়েছেন ডি, কেউ দিয়েছেন সি, আমি সবার নাম পড়ে সময় নষ্ট করতে চাই না। এখন আমি যারা সি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এটা হবে সি। কেন সি হবে? এটা জিরো কন্ডিশনাল 4টা ক্ষেত্রে হয়। জিরো কন্ডিশনাল মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কখন হয়, মানে দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স 4টা ক্ষেত্রে। একটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, যদি বিজ্ঞানসম্মত সত্য হয়। 2 হচ্ছে হ্যাবিচুয়াল ট্রুথ, যদি সেটা অভ্যাসগত সত্য হয়। 3 হচ্ছে অবজারভেশনাল ট্রুথ, মানে এটা পর্যবেক্ষণ করে যদি সত্য হয়। আর এটা হচ্ছে চিরন্তন সত্য। এরকম যদি হয় তাহলে কিন্তু সেটা হবে দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে। তো দেখেন এটা আপনি বিজ্ঞানসম্মত সত্য মনে করতে পারেন।
ইফ ইট ইজ উইন্টার, দেখেন শীতকালে কি আপনার গরম অনুভূতি হবে নাকি শীত অনুভূতি হবে? এটা অবজারভেশনাল ও ট্রুথ, মানে শীতকালে আপনার অনুভবটা কেমন হবে? শীত অনুভূত হবে। তাহলে এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই পাশেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এইটা দেখেন, ইট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে আছে ভার্ব, ভার্বের পরে থার্ড পারসন সিঙ্গুলার, এর সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস হবে, তো সো ফিলস হবে। এই জন্য অনেকেই এটা কিন্তু উইল ফিল দিয়ে বসবে, এবং দিয়েছেনও আপনারা, এবং আপনারা অনেকেও দিয়েছেন। মার্শাল্লাহ, আমাদের সাথে লাইভে 39 জন যুক্ত হয়েছেন। আমি আবার দুইটা চ্যালেঞ্জের কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, যে এই ক্লাসটি থেকে আপনি আগামী 19তম নিবন্ধন এবং প্রাইমারিতে 100% কমন পাবেন। 1 নম্বর চ্যালেঞ্জ, আমার মোবাইল নাম্বার একটু পরে দিয়ে দেবো। এবং 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে, এই ক্লাসটি যদি মনোযোগ সহকারে করেন, আপনি এইখান থেকে যে প্রশ্নই আসুক আর কখনো ভুল করবেন না। এই চ্যালেঞ্জ, আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। আপনি আহ, যদি না কমন পড়ে এবং আপনি যদি ভুল করেন আমার শর্ত অনুযায়ী মেনেও, তাহলে আপনি আমাকে ফোন দিবেন যে স্যার আমার ভুল হয়ে গেছে। আমি কখনো এই প্রশ্ন আসলে ভুল করিনি, সো আপনিও করবেন না ইনশাআল্লাহ। তো এই কারণে কিন্তু এটা ফিলস হবে, এটা জিরো কন্ডিশনাল। কারণ কি, জিরো কন্ডিশনাল চারটা ক্ষেত্রে হতে পারে। একটা বিজ্ঞানসম্মত সত্য, এটা হচ্ছে চিরন্তন সত্য, তারপরে এটা হচ্ছে অবজারভেশনাল সত্য, অ্যান্ড ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। এই যে তিন ক্ষেত্রেই মূলত হয়ে থাকে। সো এই কারণে এটা কিন্তু ফিলস হবে। জিরো কন্ডিশনাল এটা খুবই কম আসে, আপনার পরীক্ষায় 1% বার আসে, 1%। আর এই দুইটা আসে আপনার 90% প্লাস, এইটাই কিন্তু আসে 99 বলতে পারি। এটা এই দুইটাই আপনাকে মনে রাখতে হবে মেইনলি। আরেকটা বিষয় বলে দিই, যে আজকের এই লাইভটি যারা 5 জন শেয়ার করবে তাদেরকে আমি এই 62টা এমসিকিউ পিডিএফ দিয়ে দেবো, এটা থেকেই আপনার সব জায়গায় কমন পাবেন, এর বাইরে কিছু পড়া লাগবে না, একদম এর বাইরে কিছু পড়া লাগবে না। সো যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্নে যাব। আচ্ছা, 2 নম্বরটা একটু পরে আসবো। আচ্ছা, যেখানে ছিলাম আমরা সেখানেই থাকি। 2 নম্বরটা দেখেন, ইফ এ রুবি ইজ হিটেড ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার। এটা বিসিএস এ আসা প্রশ্ন, এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে দ্রুত একটু দিয়ে দিন। আমাদের কিন্তু কন্ডিশন চারটা, একটা হচ্ছে এক পাশে প্রেজেন্ট তো অন্য পাশে প্রেজেন্ট, এক পাশে প্রেজেন্ট তো অন্য পাশে ফিউচার, আরেকটা হচ্ছে এক পাশে পাস্ট ইনডিফিনিট তো অন্য পাশে উড প্লাস ভি ওয়ান। আর থার্ড কন্ডিশন হলে দেখলাম যে হ্যাড প্লাস ভি থ্রি হলে, এই যে হ্যাড প্লাস ভি থ্রি হলে অন্য পাশে হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি। এই যে শর্ত কয়টা যদি আপনি মনে রাখতে পারবেন, এবং এই চারটা মনে রাখা কিন্তু খুবই সহজ, এই দুইটা থেকে 99% ক্ষেত্রে আসে। ভি টু হলে উড হ্যাভ প্লাস ভি ওয়ান, আর হ্যাড প্লাস ভি থ্রি হলেও অন্য পাশে হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি। সো দ্রুত 2 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিন, দ্রুত অন্য পাশের অ্যান্সারটা দিয়ে দিন। দেখেন, ইফ এ রুবি ইজ হিটেড, ইফ ইফ এ রুবি ইজ, দেখেন এখানে বলছে ইফ এ রুবি ইজ হিটেড, যদি রুবিকে হিট, এটা একটা পদার্থ, এটাকে যদি হিট দেওয়া হয়, তাপ দেওয়া হয়, তাহলে এটা কি হবে? ইট ড্যাশ টেম্পোরারিলি লস ইটস কালার, এটা মানে সাময়িকভাবে তার রংটা হারিয়ে ফেলবে, এটা তার রংকে হারিয়ে ফেলবে। এবং কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় খুব মাথায় রাখতে হবে, এটার মিনিংটা বোঝার চেষ্টা করতে হবে। যদি মিনিং না বুঝতে পারেন তাহলে এই জায়গায় আপনি খুব বেনিফিট পাবেন, বাট ফার্স্ট অ্যান্ড জিরো কন্ডিশনালের ক্ষেত্রে একটু মিনিংটা একটু হেল্পফুল হবে। তাহলে এখানে দেখেন ওই যে অভ্যাসগত সত্য বা ওই কোনো ধরনের কোনো বিষয় বুঝাইনি। সো এইটা কিন্তু কোনটা হবে, আপনারা অ্যান্সার কি দিয়েছেন সেটা আগে একটু দেখে নিই। বি নম্বরে যে আরহাম রেহমান বলেছেন বি, তারপরে হচ্ছে 2 নম্বরে দুই সংখ্যাটা উল্লেখ করে বলুন এটার সঠিক অ্যান্সার কি হবে। এটার সঠিক অ্যান্সার কি হবে? এটার সঠিক অ্যান্সার হবে উইল টেম্পোরারিলি লস ইটস কালার। দেখেন এইটা কি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এটা কিন্তু প্যাসিভে করা, যদি এটাতে তাপ দেয়া হয় তাহলে এটা কি এর রংটা পরিবর্তন হবে, হারিয়ে যাবে। সো
এখানে একটা সত্যযুক্ত বাক্য, ইফ যুক্ত বাক্য। তো ইফ যুক্ত বাক্যে একটা পাশে যে আমরা কি শিখলাম, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে অন্য পাশে কি হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স। সেই ঘটনাটা ঘটেছে। এবং দেখেন এরকম আরেকটা দেখেন, যদি তুমি আসো আমি তোমার সাথে যাব, তাহলে কি হবে, ইফ ইউ কাম, ইফ ইউ ইফ ইউ কাম, যদি তুমি আসো, তাহলে এখানে কি হবে, আই ড্যাশ উইথ ইউ, আই ড্যাশ, আচ্ছা গোটা আমি ব্র্যাকেটে দিলাম, আই ড্যাশ গো উইথ ইউ, যদি তুমি আসো আমি তোমার সাথে যাব, তাহলে এটা কি হবে, ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই ড্যাশ গো উইথ ইউ। তাহলে দেখেন এইটা সত্যযুক্ত বাক্যে এই পাশে এই কাম, এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। সো তাহলে পরের অংশটা কি হবে, ফিউচার ইনডিফিনাইট টেন্স। সাধারণত এই যে মানে এই ফর্মুলাটা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে পরেরটা ফিউচার ইনডিফিনাইট টেন্স হবে, এইটাই আমরা সাধারণত জেনে এসেছি। সো এই জায়গাটা আপনাদের ভুল হবে না। জিরো কন্ডিশনালের ক্ষেত্রে শুধু দেখবেন এটা সায়েন্টিফিক সত্য কিনা, এটা ইউনিভার্সাল ট্রুথ কিনা। দেখেন এখানে ইউনিভার্সাল ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ, অবজারভেশনাল ট্রুথ, এরকম ঘটনা তো ঘটেনি। সো আমাদের যে সচরাচর যে প্রেজেন্ট ইনডিফিনিট টু ফিউচার ইনডিফিনিট সেই ঘটনাই ঘটবে, তাহলে উইল গো হবে। এটা কি হবে, উইল গো, উইল গো। আর যেহেতু, আচ্ছা আমরা নেক্সট আরও যাই, আরেকটা প্রশ্নে যাই। সো আরেকটা প্রশ্নে যাই, এখানে 3 নম্বর প্রশ্ন। এখানে বলেছে ইফ উই হ্যাড এ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো, কি বলছে, উই ড্যাশ দ্য রিভার। এখানে বলছে উইল বি ক্রসিং, উইল ক্রস বা উড ক্রস বা উড মেক ক্রস। বলছে আমাদের যদি একটা নৌকা থাকতো তাহলে আমরা নদীটা পার হতে পারতাম। আমরা যদি আমাদের যদি একটা নৌকা থাকতো। এখন দেখেন এই যে ইফ যুক্ত সেন্টেন্স কন্ডিশনালের এই অংশটা কি বলেছে, এই অংশটা কি বলেছে দেখেন, এই অংশটা, এই হ্যাডটাকে আবার কেউ পারফেক্ট মনে করেন না। পাস্ট পারফেক্ট হতে হলে হ্যাডের পরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতে হবে। তো যেহেতু এখানে এই হ্যাড মানে থাকা অর্থে, ছিল অর্থে, হ্যাভ মানে আছে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এখানে কিন্তু হ্যাভ মূল ভার্ব, আর এখানে হ্যাড মানে ছিল বা থাকতো। ইফ উই হ্যাড এ বোট, যদি আমাদের একটা নৌকা থাকতো, এটা কিন্তু ভি টু, এটা কি ভি টু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। ভি টু হলে পরের অংশ কি হবে, পরের অংশ হবে এই যে ভি টু হলে কিন্তু উড বা কুড প্লাস ভি অন, উড বা কুড প্লাস ভি অন। তাহলে এখানে উড বা কুড প্লাস ভি অন, উড, উড অবলিক কুড, এরকম কুড প্লাস ভি অন, এইটা হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে, দ্রুত অ্যান্সার দিন, এখানে দ্রুত অ্যান্সার দিন। আচ্ছা, রহমান দিয়েছেন চিনেছি, রেহান বলেছেন চিনেছি, মেঘবালিকা চিনেছি, শাহিদুল ইসলাম বলেছেন চিনেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। উড ক্রস, যদি আমাদের একটা নৌকা থাকতো তাহলে আমরা নদী পার হতে পারতাম। সো আপনারা কিন্তু ধামাকা এই রুলস গুলো আমরা একে একে যখনই আমরা শেষ করব, দেখেন এটা বিসিএস এ আসা প্রশ্ন। ইট কুড হ্যাভ ওয়ার্কড ইফ ড্যাশ বিন মোর ফার সাইটেড, আমরা যদি আরো বেশি দূরদর্শী হতাম তাহলে এটা আরো বেশি কাজ করতো। এটার মিনিংটা অনেকটা এরকম। 35তম বিসিএস এ আসা প্রশ্ন। দেখেন কন্ডিশনাল সেন্টেন্সের সাইড চেঞ্জ হতে পারে, একটা অংশ আগে অন্য অংশ পরে হতে পারে, কোনো ব্যাপার না। দেখেন ইফ যুক্ত বাক্য, এই ইফ যুক্ত অংশটা পরে দিয়েছে। সো এটাতে কোনো কোনো সমস্যা নেই, এটা কোনো বিষয় না। এখন আমরা খেয়াল করব যে এখানে একটু খেয়াল করি, এখানে বলেছে কুড হ্যাভ প্লাস ওয়ার্কড। আমরা কি শিখেছিলাম, উড হ্যাভ প্লাস ভি থ্রি বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি। এই উড হ্যাভ প্লাস ভি থ্রি বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি এটা কখন ব্যবহৃত হয়, থার্ড কন্ডিশনাল। আপনার থার্ডও মনে রাখার দরকার নেই। উড হ্যাভ প্লাস ভি থ্রি বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি যদি যে কোনো একটা পাশে হয় তাহলে অন্য পাশে কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি। অর্থাৎ একটা সাইডে যদি হ্যাড প্লাস ভি থ্রি হয় তাহলে অন্য পাশে হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে যেহেতু কুড হ্যাভ প্লাস ভি থ্রি আছে তাহলে অন্য পাশে কি হবে, হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে খুঁজে দেখেন তো হ্যাড প্লাস ভি থ্রি কোথায় আছে, এই যে হ্যাড তো এক জায়গায় আছে, হ্যাড তো এক জায়গায় আছে। সুতরাং 1 নম্বর যে সাজেশন, এটা কিন্তু সাজেশন, এখানে দেখেন এই সাজেশন, এই 1 নম্বর সাজেশনে এখানে কিন্তু হবে হ্যাড, আর হ্যাড প্লাস ভি থ্রি আছে। কিন্তু যদি আমরা আরো বেশি ফার সাইটেড, মানে আমরা যদি আরো ভবিষ্যৎটা জানতাম,
বা মানে ইফ আই হ্যাড বিন মোর ফার সাইটেড, মানে আমরা যদি আরো ভবিষ্যৎবাণী করতে পারতাম তাহলে ইট কুড হ্যাভ ওয়াট, তাহলে এটা আরো ভালোভাবে কাজ করতো। সো যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমরা নেক্সট আরেকটা দেখি, এটাও বিসিএস এর প্রশ্ন, যে হি ড্যাশ টু সি আস ইফ হ্যাড বিন অ্যাবল টু। সে যদি, দেখেন, ইফ হি হ্যাড বিন অ্যাবল টু, সে যদি সামর্থ্যবান হতো তাহলে কি করতো, হি হি ড্যাশ টু সি আস, সে আমাদেরকে দেখতে আসতো, সে আমাদেরকে দেখতে আসতো। দেখেন এক পাশে আছে কি আছে, হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাড প্লাস ভি থ্রি থাকলে কি হবে, মনে আছে? এই যে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে অন্য পাশে কি হয়, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে অন্য পাশে উড হ্যাভ প্লাস ভি থ্রি বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি। এই যে এই পাশে কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি আছে, এখানে কি আছে, হ্যাড প্লাস ভি থ্রি। এই পাশে কি আছে, হ্যাড প্লাস ভি থ্রি আছে, এখানে কি আছে, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড। আর এটা যে ভি থ্রি কিভাবে বুঝবেন, বি অজ বিন, এটা তো আপনারা জানেন, বি অজ অজ বিন, বি অজ বিন। তাহলে এই বিন এটা কিন্তু হ্যাড প্লাস ভি থ্রি, তো এক পাশে হ্যাড প্লাস ভি থ্রি হলে অন্য পাশে কি হবে, উড হ্যাভ প্লাস ভি থ্রি। এখানে দেখেন উড হ্যাভ প্লাস ভি থ্রি কোথায় আছে সেটাই খুঁজে বের করলে সঠিক অ্যান্সার হয়ে যাবে। সো ইব্রাহিম খলিল সঠিক অ্যান্সার দিয়েছেন, শিরিন খাতুন সঠিক অ্যান্সার দিয়েছেন, মেঘবালিকা সঠিক অ্যান্সার দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের জ্ঞাতার্থে। আবার বলে দিচ্ছি, 19তম নিবন্ধন এবং প্রাইমারিতে এই জায়গা থেকে প্রশ্ন আসবে আসবে 100%। এবং 2 নম্বর সত্যটা, চ্যালেঞ্জটা দিয়ে দিচ্ছি, যে এই ক্লাসটি যারা মনোযোগ দিয়ে দেখবেন, কন্ডিশনাল সেন্টেন্সে আপনার চিরতরের সমস্যা সমাধান, চিরতরে এই চারটা জিনিস একটু মনে রাখেন, একটু মনে রাখেন। দেখেন বারবার কিন্তু এই জায়গা থেকে আসবে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল, এবং সেকেন্ড এবং থার্ড হিসেবেও আপনার মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবেন এক পাশে যদি ভি টু হয় তাহলে অন্য পাশে হবে উড প্লাস ভি ওয়ান, এক পাশে যদি হ্যাড প্লাস ভি থ্রি হয় তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি তো উড হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি তো উড হ্যাভ প্লাস ভি থ্রি। এই জায়গা থেকে বেশি বেশি প্রশ্ন আসবে, এইটা একদম 100% মনে রাখেন। সো আসুন, তাহলে এইটার মানে কি, যে এখানে বলা আছে হি উড হ্যাভ টু সি আস ইফ হি হ্যাড বিন অ্যাবল টু, সে আমাদেরকে দেখতে আসতো যদি সে সামর্থ্য হতো। হয়তো তার কোনো সমস্যা ছিল, আহ, যে সামর্থ্য, সে শারীরিক সমস্যা থাকতে পারে, পারিবারিক থাকতে পারে, সে সমস্যা ছিল বলেই দেখতে আসতে পারেনি। সো নেক্সট আমরা আরেকটা প্রশ্নে যাই। দেখেন এখানে 3 নম্বরে, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, ইফ আই হ্যাড নোন, আমি যদি জানতাম, ইউ আর কামিং, তুমি আসতেছো, তাহলে আমি কি করতাম, আমি স্টেশনে যেতাম। আই উড গো টু দ্য স্টেশন, নাকি আই উড হ্যাভ গোন টু দ্য স্টেশন, নাকি আই হ্যাড গোন টু দ্য স্টেশন, নাকি উড বি গোয়িং টু দ্য স্টেশন, কোনটা হবে সঠিক অ্যান্সার? দেখেন আমরা একটু আগেই বলেছি, একটু আগেই বলেছি, দেখেন একটু আগেই বলেছি হ্যাড প্লাস ভি থ্রি থাকলে কি হয়, হ্যাড প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি মানে পাস্ট পারফেক্ট হলে অন্য পাশে কি হবে, উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি, কি হবে, উড উড হ্যাভ উড হ্যাভ প্লাস ভি থ্রি। অথবা এখানে কখনো কুড হতে পারে, মাইট হতে পারে, সি ও ইউ এল ডি, কুড হ্যাভ প্লাস ভি থ্রি, এটাও কিন্তু হতে পারে। সো এই যে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে এখানে আমি এখন খুঁজবো কি, উড হ্যাভ প্লাস ভি থ্রি কোথায় আছে। দেখেন উড আছে কিন্তু হ্যাভ নাই, সো এটা উত্তর হবে না। দেখেন এটা আছে উড হ্যাভ প্লাস ভি থ্রি, এইটা উত্তর হবে। দেখি আর আছে কিনা, এখানে উড আছে কিন্তু ভি থ্রি নাই, সো এটাও হবে না। এখানে উডের বালাই নাই, সো এটাও হবে না, এটাও হবে না। সো এটা উত্তর না হয়ে পারে না। দেখেন আপনি যদি মিনিংও না পারেন তাহলে এই ফর্মুলাটা জাস্ট হ্যাড প্লাস ভি থ্রি দেখবেন, হ্যাড প্লাস ভি থ্রি আছে, আর তাহলে পরের অংশ কি খুঁজবেন, উড হ্যাভ প্লাস ভি থ্রি, পরের অংশ কি খুঁজবেন, উড হ্যাভ প্লাস ভি থ্রি। মাশাল্লাহ, আমাদের সন্ধ্যার সময়ও আপনাদের সরব উপস্থিতি অনেক কাজে দেবে আপনাদেরকে। এখানে বলছে ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, যদি আমি জানতাম তুমি আসছো, তাহলে আই উড হ্যাভ গোন টু দ্য স্টেশন, আমি তাহলে স্টেশনে যেতাম, আমি স্টেশনে যেতাম, ও জানতো না বলে যাইনি। নেক্সট আমরা আরেকটা প্রশ্নে চলে যাই, নেক্সট আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। এইটা কিন্তু একটু ব্যতিক্রম ওই চারটার ভেতরে। মনে রাখবেন কন্ডিশনাল সেন্টেন্সে বা উইশ যুক্ত সেন্টেন্সও কিন্তু কন্ডিশনালের মতো কাজ করে।
এবং উইশ বা ওয়ার দিয়ে শুরু হলে পরের অংশ পাস্ট হয়। এটা একটু আলাদাভাবে মনে রাখবেন। 13তম নিবন্ধনে আসা প্রশ্ন, এটা একটু মনে রাখবেন। উইশ বা ওয়ার, উইশ বা ওয়ার দিয়ে দেখেন আই উইশ, আমি ইচ্ছা করি, তাহলে এর পরের অংশটা হবে পাস্ট। তো এখানে দেখেন এটা ফিউচার, শ্যাল সিং, এটা শুধু সিং যে প্রেজেন্ট, এটা হবে না। উইল সিং, এটাও হবে না। তাহলে কি হবে, এই যে স্যাং, এটা হবে আই উইশ। তাহলে আই উইশ আই স্যাং এ সুইট সং, আমি ইচ্ছা করি বা যে আমি যদি একটা সুন্দর গান গাইতে পারতাম। সো এই ধরনের আই উইশ বা আই ওয়ার টাইপের থাকলে পরের অংশটা পাস্ট হবে, এইটা মনে রাখতে হবে একটু, আহ, তাহলেই হয়ে যাবে। পরেরটা দেখেন, 5 নম্বর প্রশ্নের উত্তর দিন। আই হেল্প ইউ ইফ আই কুড। দেখেন এটা নিবন্ধনে 14 সালে আসা প্রশ্ন, 14 সালে আসা প্রশ্ন। দেখেন এখানে কন্ডিশনাল যে সেন্টেন্স, এর পরের অংশটা কিন্তু, পরের অংশটা আমরা একটু খেয়াল করি। এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এই যে সাবজেক্ট তারপরে কুড, এই যে কুডটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ক্যান কুড, অর্থাৎ ভি টু হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, ভি টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা একটু আগে শিখেছি ভি টু যদি হয় তাহলে পরের অংশ কি হবে, ভি টু হলে, ভি টু মানে পাস্ট ইনডিফিনিট হলে উড প্লাস ভি ওয়ান, উড বা কুড প্লাস ভি ওয়ান হবে। উড বা কুড, উড বা কুড প্লাস ভি ওয়ান হবে। এখন আমি সেটাই খুঁজবো এখানে। দেখেন উড প্লাস ভি ওয়ান আছে কোথায়, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কোথায়, দেখেন এখানে উড প্লাস বি, উড বি হেল্প, এটা প্যাসিভ করা হয়েছে, সো এটার দরকার নেই। এটা উড নাই, এটা উড আছে কিন্তু হ্যাভ আছে, এটা হবে না। সুতরাং এটা না হয়ে পারে না। এ নম্বর, এ নম্বর। তাহলে এইটার মিনিংটা কেমন হচ্ছে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম, ইফ আই কুড, যদি আমি সামর্থ্যবান হতাম। আমি তোমাকে সাহায্য করতাম, আই কুড, আমি যদি পারতাম, আমি যদি পারতাম। সো এইটাও কিন্তু আনরিয়েল কন্ডিশনাল। আনরিয়েল কন্ডিশনাল দুইটা, একটা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এটা কি কেন আনরিয়েল কন্ডিশনাল বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা আমি করতে পারতাম, হতো, মানে হতাম, যেতাম, করতাম, খাইতাম, এটা আসলে বাস্তবে না, এটা কল্পনায়। সো এটা আনরিয়েল। আর জিরো এবং ফার্স্ট হচ্ছে রিয়েল কন্ডিশনাল। যারা লাইভে সংযুক্ত আছেন তাদের জ্ঞাতার্থে বলে রাখি, আজকের এই ক্লাসটি করলে আপনি কখনোই এই প্রশ্নের উত্তরে আর ভুল হবে না, এটা আমি চ্যালেঞ্জ। শুধুমাত্র মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা পরে এসেছেন তাদেরকে বলবো এই ভিডিওটি আবার শুরু থেকে দেখবেন এবং নোট নেবেন, এবং যে কোনো একটা গাইড থেকে এই পয়েন্টগুলো একটু পড়বেন, দেখবেন আর ভুল হবে না। আর আমি যদি সম্ভব হয় আগামী 2-1 দিনের মধ্যেই আপনাদের একটা এটার উপরে এক্সাম নেব, লিঙ্ক আপনাদেরকে কমেন্টসে দিয়ে দেবো। আপনারা পরীক্ষা দেবেন, পরীক্ষা দিয়েই দেখবেন ওখানে আমি যতগুলো প্রশ্ন দেবো আপনি 100% উত্তর দিতে পারছেন যদি প্র্যাকটিস করেন। আমি 2-3 দিনের মধ্যেই কিন্তু এইটার এক্সাম লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। আরেকটা বিষয় বলেছি, আজকের এই ভিডিওটি যারা অন্তত 5টা শেয়ার দেবে, আর তাদেরকে আমি এটার পিডিএফ দিয়ে দেবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনই স্ক্রিনশট দিয়ে নেন, 01919050948, এই হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে কেউ কল দেবেন না, জাস্ট মেসেজ করবেন। এইটার পিডিএফ নোট দিয়ে দেবো যদি কেউ 5টা শেয়ার করে, 5টা শেয়ার করে এই নাম্বারে মেসেজ দেবেন। এই মুহূর্তে দেওয়ার দরকার নেই, পরে মেসেজ দিলেও হবে। স্ক্রিনশট দেওয়া হয়েছে 09990500948। নেক্সট আমরা আরেকটা প্রশ্নে যাই। দেখেন 5 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু নিবন্ধনে 14 সালে আসা প্রশ্ন। বলছে ইফ উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, যদি আমরা ইংলিশটা ভালোভাবে প্র্যাকটিস করতাম, স্পিকিংটা প্র্যাকটিস করতাম, উই ড্যাশ স্পিক বেটার, আমরা ইংরেজি ভালো বলতে পারতাম। এটাও আনরিয়েল কন্ডিশনাল। কিন্তু আনরিয়েল আনরিয়েল ওটা আমার কোনো মাথা ব্যথা না। আমার যে থিমটা শিখিয়েছি, একটা অংশে হ্যাড প্লাস ভি থ্রি আছে কিনা, আরেকটা অংশে ভি টু আছে কিনা, ভি টু মানে পাস্ট ইনডিফিনিট আছে কিনা। দেখেন খুঁজবো আগে কি, ইফযুক্ত অংশটা আগে খুঁজবো, ইফযুক্ত অংশটা আগে খুঁজবো, তাই না? আমরা এখানে ইফযুক্ত অংশটা আগে খুঁজে দেখি তো। দেখেন ইফযুক্ত অংশে ইফ উই প্র্যাকটিসড, তাহলে কি এটা ভি টু, পাস্ট ইনডিফিনাইট। আর পাস্ট ইনডিফিনাইট হলে পরের অংশ কি হবে, উড বা কুড প্লাস ভি ওয়ান। এইটুকুই খুঁজবো আমি। কি খুঁজবো, যদি একটা পাশে যদি ভি টু হয় অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশে আমরা কি খুঁজবো, যে উড বা কুড
প্লাস ভি অন। তো কোনটা অ্যান্সার দিয়েছেন আমি একটু দেখে নিই। ছয়ে আরহাম রেহমান, ছয়ের এ। আচ্ছা, তাইন বরাই তাইন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর ও ব্যাপারী, তাইন ব্যাপারী দিয়েছেন ছয়ের এ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন ভি টু থাকলে কি হবে, অন্য পাশে হবে উড প্লাস ভি অন বা কুড প্লাস ভি অন। দেখেন এখানে যদি উড প্লাস ভি অন বা কুড প্লাস ভি অন দুইটাই থাকে, যেমন এখানেও আছে আবার এখানেও আছে, তাই না? তাহলে উড উড প্লাস ভি অনটাকে প্রায়োরিটি দেবেন। যদি উড প্লাস ভি অন না থাকতো তাহলে কুড প্লাস ভি অন দিতেন। সো আমার কিন্তু এইটার মিনিংও যদি আপনি না পারেন তাও কোনো বিষয় না। আমার যদি ভি টু থাকে তাহলে উড প্লাস ভি অন কোথায় আছে সেটা খুঁজে বের করার কাজ। তাহলে ইফ উই প্র্যাকটিস স্পিকিং ইংলিশ উই উড হ্যাভ স্পিক বেটার। আমরা যদি ভালোভাবে ইংরেজি প্র্যাকটিস করতাম তাহলে আমরা ইংলিশটা ভালো বলতে পারতাম। সো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাই। এটা কিন্তু 15 সালের নিবন্ধনে আসা প্রশ্ন। আমি একটু আগে শুরুতেই চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আগামী নিবন্ধনে এখান থেকে প্রশ্ন পাবেন। তার প্রমাণ কি পাচ্ছেন? 14 সাল, 15 সাল ধারাবাহিকভাবে একদম মানে 19 সাল সর্বশেষ নিবন্ধন সব জায়গায় এখান থেকে প্রশ্ন এসেছে। সো আমি যেটা বলেছি যে আগামীতে কমন পাবেন, এটা অবশ্যই 100% পাবেন। নিবন্ধনে না পান প্রাইমারিতে পাবেন, প্রাইমারিতে না পালে স্কুলে না পারলে কলেজে পাবেন, কলেজ স্কুল কলেজ না পারলে স্কুল টুতে পাবেন। আপনি পাবেন পাবেন। সো আমি মিথ্যুক হব না, এই কনফিডেন্সটুকু আমার আছে। সো আসুন আমরা সেই জায়গা থেকে যাই, আহ, সেই জায়গাতে যাই। এই প্রশ্নের উত্তর কি হবে, দ্রুত অ্যান্সার দিন। দেখেন আমরা খুঁজবো ইফ যুক্ত বাক্য। ইফ যুক্ত বাক্যের এই অংশটুকু কি আছে, ওয়ান্টেড, ওয়ান্টেড ওয়ান্টেড, তাই না? তাহলে এটা আছে কি ভি টু। ভি টু মানে কি পাস্ট ইনডিফিনিট। ভি টু থাকলে আমি পরের অংশ কি খুঁজবো, উড প্লাস ভি ওয়ান বা কুড প্লাস ভি ওয়ান, এইটুকু খুঁজবো। তা কোথায় আছে দেখি, এটা আছে হেল্পড। সো এখানে উড বা কুড কিছুই নাই, এটা উড হেল্প এটা আছে। এটা উইল, সো এটা হবে না। এটা ক্যান হেল্প, এটাও হবে না। তাহলে এটা না হয়ে পারে না। সো 7 নম্বরে যারা সঠিক অ্যান্সার দিয়েছিলেন দেখে নিই। রেহমান সঠিক দিয়েছে, মাসুম রানা সঠিক অ্যান্সার দিয়েছে, শিরিন সঠিক অ্যান্সার দিয়েছিলেন। ওকে, আপনাদের ব্যাপক হচ্ছে। সো এটার মানে এটা কি যে একটু দেখে নিই। ইফ ইউ ওয়ান্টেড, যদি তুমি চাইতে, আই উড হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। যদি তুমি চাইতে আমি তোমাকে সাহায্য করতাম, তুমি সাহায্য চাওনি, আমিও সাহায্য করিনি। সো নেক্সট প্রশ্নে চলে যাই। দেখেন, আচ্ছা এখানে এবার একটু বলে দিই যে কখনো কখনো একটা সেন্টেন্সে ইফ থাকবে না কিন্তু সেটাও ইফ যুক্ত সেন্টেন্স, সেটাও কন্ডিশনাল সেন্টেন্স। সেক্ষেত্রে চিনবেন কিভাবে যে ইফ নেই কিন্তু এটা কন্ডিশনাল? সেক্ষেত্রে দেখবেন কখনো হ্যাড আগে থাকবে অথবা ওয়ার আগে থাকবে। এইখানেও দেখেন সেন্টেন্সটা শুরু হয়েছে হ্যাড দিয়ে, সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে, হ্যাড দিয়ে শুরু হয়েছে। তার মানে এটা ওই যে হ্যাডটা এখানে হ্যাডটা শুরু হয়েছে মানে ইফটা তারা এই জন্য দেয়নি, ইফটা এই জন্য তারা দেয়নি। সো এখন আমরা কি খুঁজবো বলেন তো? এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এই সেন্টেন্সটা মূলত ছিল এরকম, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আই হ্যাড, জাস্ট এই হ্যাডটা আয়ের পরে থাকবে, হ্যাড দ্য উইংস অফ দ্য বার্ড। আচ্ছা আই হ্যাড এরকম প্রথমে একটা সেন্টেন্স করেছিলাম না, হ্যাড থাকলে কি পাস্ট পারফেক্ট? না, এখানে হ্যাড থাকা অর্থে ব্যবহৃত হয়েছে। সো হ্যাড এর পরে যদি একটা ভি থ্রি থাকতো অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকতো তাহলে ওটা পাস্ট পারফেক্ট হতো। পাস্ট মানে এখানে হ্যাড এর পরে যদি ভি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকতো তাহলে এটা পারফেক্ট হতো। আর এখানে হ্যাড মানে হচ্ছে ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট। এটা কি পাস্ট ইনডিফিনিট। তাহলে এই যে পাস্ট ইনডিফিনিট ভি টু থাকলে কি হয়, ভি টু থাকলে একটা অংশে যদি ভি টু থাকে তাহলে পরের অংশে আমি কি খুঁজবো, উড প্লাস ভি অন অথবা কুড প্লাস ভি অন অথবা মাইট প্লাস ভি অন। সো সেই জিনিসটাই খুঁজুন যে হ্যাড আই উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কি করতাম, আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতাম। অনেকেই যারা এই রুলস জানে না তারা মনে করবে এইটাই তো সঠিক, মিনিং মিলছে সো এটাই হবে সঠিক, কিন্তু না, এটা কিন্তু হবে না। আমরা এখানে ভি টু থাকলে তাহলে পরের অংশ কি করে খুঁজবো, উড বা কুড। দেখেন এই কুড এটা হতে পারে, দেখেন আর এটা এর মধ্যে উডও নাই কুডও নাই, এর মধ্যে উডও নাই কুডও নাই, এটার মধ্যে উড আছে কিন্তু এটা উড হ্যাভ প্লাস ভি থ্রি। উড হ্যাভ প্লাস ভি থ্রি কখন হয়, এইটা যদি হ্যাড প্লাস ভি থ্রি হয় তাহলে উড হ্যাভ প্লাস ভি থ্রি হয়। সো এটাও হবে না, এখানে উড ডেকে আবেগে এটা মেরে দিতে পারবেন না।
তাহলে এই যে ভি টু হলে উডও হতে পারে, কুডও হতে পারে, এরপরে ভি ওয়ান আছে শুধুমাত্র এইটাই, সুতরাং বি হবে সঠিক অ্যান্সার। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, হ্যাড আই উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি মানে আকাশে উঠতাম। সো নামাজের সময় এই জন্য মনে হয় অনেকেই চলে যাচ্ছেন। সো আমিও নামাজের আগে আগেই ছাড়বো, দ্রুত অ্যান্সার দিন। ব্যাপারী সঠিক অ্যান্সার দিয়েছেন, অন্যরা যারা সঠিক অ্যান্সার দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন এখানে বলেছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমি বলেছিলাম যে এইটা 4 ভাবে প্রশ্ন হয়, কখনো কমপ্লিটিং সেন্টেন্স হিসেবে আসে, কখনো বলে নিচের কোন সেন্টেন্সটি সঠিক, কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে যে এটা কমপ্লিটিং সেন্টেন্স মানে এই বাক্যে কি বসবে, এরকম প্রশ্নও কিন্তু আসে। সো এখন দেখেন আপনাদের এখানে সবগুলো ইফ যুক্ত বাক্য, সবগুলো ইফ যুক্ত বাক্য। তাহলে ইফ যুক্ত বাক্য হলে আপনার ওই 4টা ঘটনায় ঘটবে। কয়টা ঘটনা ঘটবে? 4টা। হয় জিরো কন্ডিশনাল, নাই ফার্স্ট কন্ডিশনাল, নাকি সেকেন্ড অথবা থার্ড। এখানে দেখেন ওয়ার্ডস আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এখানে ফিউচার হয়নি বা প্রেজেন্ট হয়েছে। কিন্তু এটা ইফ হি ওয়ার্কস হার্ড হি সাকসিড, এটা কি বিজ্ঞানসম্মতভাবে সত্য? আমরা দেখেছি জিরো কন্ডিশনাল হতে হলে সেটা সায়েন্টিফিক ট্রুথ হতে হবে, অথবা অবজারভেশনাল ট্রুথ হতে হবে, অথবা ইউনিভার্সাল ট্রুথ হবে। সো এটা দুই পাশে প্রেজেন্ট, এটা হবে না। যদি বিজ্ঞানসম্মত সত্য হলো তাহলে হতো। তারপরে দেখেন বি নম্বরে, হি ওয়ার্কস হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করে, হি উইল সাকসিড, তাহলে সে সফল হবে। সো এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনালের এইটা কিন্তু উত্তর আমরা নিতে পারছি, কারণ এটা সত্যযুক্ত বাক্যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ফিউচার এটা কিন্তু হচ্ছে। এরপরে দেখেন এখানে বলছে উড প্লাস ভিওয়ান, উড প্লাস ভিওয়ান হতে গেলে এই পাশে পাস্ট হতে হয়। সো এটা পাস্ট আছে। তারপরে দেখি এটা ওয়ার্ক হার্ড, এটা ভি টু, তাহলে উড আপ প্লাস ভি থ্রি হওয়ার, উড প্লাস ভি ওয়ান হওয়ার কথা, সুতরাং এটাও ভুল। সো এইটা 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 হওয়ার ক্ষেত্রে কিছুটা যুক্তিকতা ছিল, কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা। ফার্স্ট কন্ডিশনাল ক্ষেত্রে এটা রিয়েল সেন্টেন্স, যদি সে কঠোর পরিশ্রম করে তাহলে সে সাকসেস হবে। সো এইটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কারণ কি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট এই জন্য যে আমরা কন্ডিশনাল যে 4টা সেন্টেন্স এটাকে 2 ভাগে ভাগ করেছি, একটা রিয়েল একটা আনরিয়েল। যে কঠোর পরিশ্রম করলে তো সে পরীক্ষায় সাকসেস হতো, তাই না? তাহলে এটা কিন্তু বাস্তবসম্মত। আর এটাকে অবাস্তব কোনটা, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা কিন্তু আনরিয়েল। তারপরে যদি আমি যদি ধনী হতাম তাহলে, আমি যদি কোটিপতি হতাম তাহলে আমি গরিব দেশকে সাহায্য করতাম, এই ধরনের সেন্টেন্স, ইফ আই ওয়ার এ বিলিয়নিয়ার আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, এই টাইপের যে সেন্টেন্স গুলো সেটা আনরিয়েল হলে সেটার ক্ষেত্রে ওইটা হয়। সো আসুন, এটা আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে আরেকটা প্রশ্ন, এইটা একটু এক্সেপশনাল। দেখেন আমাদের ওই যে ওই কয়টার ভেতরে কিন্তু এটা নাই, ওই কয়টার ভেতরে নাই। অ্যাজিভ যদি পান কখনো, অ্যাজিভ, অ্যাজিভ কি বললাম, যদি কখনো অ্যাজিভ পান, অ্যাজিভ পাইলে কি যে কাজটা করতে হবে দেখেন, অ্যাজিভ, অ্যাজিভ যদি পান তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনাইট। কি হবে? অ্যাজিভ থাকলেই কি হবে? পাস্ট ইনডিফিনাইট। এটা একটু মনে রাখেন। অ্যাজিভ দেখেন, হি স্পিক, সে এমন ভাবে কথা, হি স্পিক অ্যাজিভ, অ্যাজিভ মানে যেন, সে এমন ভাবে কথা বলে যেন হি নোস এভরিথিং, বা হি নিউ এভরিথিং, বা হি হ্যাড নোন এভরিথিং, বা হি নো এভরিথিং। তো বলেছিলাম কি, সে এমন ভাবে কথা বলে যেন সবকিছু জানে, যদিও এটা প্রেজেন্টের মতো মিনিং দিচ্ছে, কিন্তু এর স্ট্রাকচারটা, গ্রামাটিক্যালি স্ট্রাকচারটা হবে পাস্টে। তাহলে আমি কি বলেছি যে অ্যাজিভ থাকলেই পরের অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনাইট, তাহলে এটা নিউ হবে। দেখেন নোস হবে না, নোস হবে না, হ্যাড নোস এটা পাস্ট পারফেক্ট হবে না, এটা নো, এটা হির পরে তো এস নাই, এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, সুতরাং এটাই হবে উত্তর। অ্যাজিভ থাকলেই পরের অংশটা কি খুঁজবেন? পরের অংশটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট কিনা এই বিষয়টা খুঁজবেন। সো নেক্সট আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। 11 নম্বর প্রশ্ন, ইফ আই হ্যাড সিন হিম। দেখেন এটা কিন্তু 16 সালের প্রশ্ন এসেছে। দেখেন 14 দেখলাম, 15 দেখলাম, 16 দেখলাম, এইভাবে কিন্তু 17, 18, 19 সব জায়গায় খুঁজে পাবো। সো আমি বলেছি এটা একটা নেভার মিসিং টপিকস। সো সব জায়গায় এটা পাবেন,
ইন ফিউচারে এটা পাবেন। এটা আমাদের কিন্তু অ্যানালাইসিস থেকে আমরা দেখেছি যে এই জায়গা থেকে নিবন্ধনে, এমনকি প্রাইমারিতে, বিসিএস এ কোনো জায়গায় এই জায়গা থেকে প্রশ্ন মিস যায় না। আর আপনি যদি মানে আসার পরেও না পারেন, তাহলে আপনি হাজার হাজার না, মানে আমি বলবো লক্ষ লক্ষ স্টুডেন্টের পিছনে পড়ে যাবেন। এই প্রশ্নটা সবাই জানে আসবে, সবাই মানে ম্যাক্সিমাম জানে যে এটা আসবে। আজ আপনি জেনেও যদি না পারেন তাহলে কি করবেন? বিপদ তার মতো থাকবে, মানে তার মতো বিপদ আর হবে না। সো এখানে দেখেন কি বলেছে, হ্যাড প্লাস ভি থ্রি। তো হ্যাড প্লাস ভি থ্রি থাকলে আমরা কি বলেছিলাম, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি যদি হয় তাহলে পরের অংশ হয় উড হ্যাভ প্লাস ভি থ্রি। পরের অংশ কি হয়? উড বা কুড, উড বা কুড প্লাস ভি থ্রি হয়। পরের অংশ কি হয়? উড বা কুড, উডও হতে পারে, কুডও হতে পারে, মাইটও হতে পারে। কুড প্লাস উড হ্যাভ বা কুড হ্যাভ প্লাস ভি থ্রি হবে। এইটা এইটা আপনাকে সেকেন্ড কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল, এটাও মনে রাখার দরকার নেই। আপনি জাস্ট মনে রাখেন হ্যাড প্লাস ভি থ্রি হলে পরের অংশ হবে উড হ্যাভ প্লাস ভি থ্রি। আমার সাথে এই বলেন তো, হ্যাড প্লাস ভি থ্রি উড হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি উড হ্যাভ প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি উড হ্যাভ প্লাস ভি থ্রি। কয়েকবার বলুন, মুখে ফেনা তুলে ফেলুন, আজকে কালকে পরশুদিন বলুন, পরের দিনতে আর কখনোই ভুল হবে না। আরো মনে রাখা খুবই সহজ। দেখেন দেখেন এখানে হ্যাড একটা অংশ আর ভার্বের পাস্ট পার্টিসিপল আরেকটা ফর্ম। তার মানে এখানে দুইটা অংশ থাকলে এখানে তিনটা অংশ হয়, কারণ উড একটা, হ্যাভ একটা, ভিতরি। এখানে দুইটা হলে এখানে তিনটা হয়, এখানে একটা হলে এখানে দুইটা হয়। দেখেন ভিতরু মানে পাস্ট ইনডিফিনিট, মানে এখানে একটা, তার মানে উড প্লাস ভি ওয়ান, এখানে দুইটা হয়ে যাবে। তো এই জায়গা থেকেই 99% ক্ষেত্রে প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। 99%, জাস্ট এই দুইটা জিনিস পারলেই তো আপনার 2 নাম্বার হয়ে গেল পরীক্ষায়। তো এই কেরামতিটুকু, এই অ্যানালাইসিসটুকু আপনারা করতে পারেন না। সো তাহলে এখানে কি হবে? হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে পরের অংশ কি হবে? উড হ্যাভ প্লাস ভি থ্রি। এখন উড হ্যাভ, এখানে উড আছে কিন্তু হ্যাভ নাই, সো এটা হবে না। এখানে মাইটও হতে পারে, উড কুড মাইট হতে পারে, মাইট আছে কিন্তু হ্যাভ নাই, সো এটা হবে না। এখানে উইল হ্যাভ আছে, সো এটা হবে না। এখানে মাইট হ্যাভ প্লাস ভি থ্রি আছে, সো এটাই হবে। মাইট হ্যাভ প্লাস ভি থ্রি আছে। जो আরহাম রেহমান 2 বা 3 বার অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনারা আশা করি একদম বেসিক থিমটা কিন্তু পেয়ে গেছেন, বেসিক থিমটা কিন্তু পেয়ে গেছেন। সো নেক্সট আমরা আরেকটা প্রশ্নে যাব, আরেকটা প্রশ্নে যাব। এখানে এইরকম আমার 62টা স্লাইড প্রশ্ন করা আছে। যারা 5টা শেয়ার দেবেন অন্তত, তাদেরকে এই 62টা প্রশ্ন দিয়ে দেবো। এর বাইরে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের এমন কোন জায়গায় মানে পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে এখানে দেওয়া আছে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সো 5টা শেয়ার দিন, এই পিডিএফটা লিখে নিন। সো এখানে বলেছে, দেখেন আমি বলেছিলাম ইফ যুক্ত সেন্টেন্স আর একটা টাইপ এসে আছে, ইফ থাকবে না, বাট সে ইফের মতোই কাজ করবে। সেক্ষেত্রে হ্যাডটা আগে থাকবে, হ্যাড আগে থাকবে বলেই সেখানে ইফটা বসবে না। তাহলে দেখেন, হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, আমি যদি কোটিপতি হতাম। হ্যাড আই বিন এ মিলিয়নিয়ার, আমি যদি কোটিপতি হতাম তাহলে কি করতাম? আই এস্টাবলিশড হসপিটাল, আই এস্টাবলিশড হসপিটাল, আই উড হ্যাভ এস্টাবলিশড এ হসপিটাল। আমি যদি কোটিপতি হতাম তাহলে আমি হাসপাতাল তৈরি করতাম। তাহলে দেখেন এখানে হ্যাড প্লাস ভি থ্রি আছে, কি আছে? হ্যাড প্লাস ভি থ্রি থাকলে আমরা কি খুঁজবো বলেন তো? হ্যাড প্লাস ভি থ্রি থাকলে আমরা উড হ্যাভ প্লাস ভি থ্রি খুঁজবো। হ্যাড প্লাস ভি থ্রি থাকলে এই যে হ্যাড, এখানে কি আছে? হ্যাড। হ্যাড প্লাস ভি থ্রি থাকলে আমরা খুঁজবো উড হ্যাভ প্লাস ভি থ্রি। এখানে হ্যাড প্লাস ভি থ্রি আছে, তাহলে আমরা খুঁজবো উড হ্যাভ প্লাস ভি থ্রি। তাহলে উড হ্যাভ, এখানে উড নাই, এখানে আর 3টা জায়গায় উড আছে, এই উডের পরে হ্যাভ নাই, সো এটা হবে না। এখানে উড হ্যাভ ভি থ্রি, এই যে ভি থ্রি 2 বার আছে, সো এই 2 বার ভি থ্রি আছে, হবে না। এইটাই সুতরাং বি নম্বর, উড হ্যাভ established the hospital. Had I been a millionaire, I would have established a hospital. আমি একটা হসপিটাল প্রতিষ্ঠা করতাম। আমি যদি কোটিপতি হতাম, আমি যদি কোটিপতি হতাম তাহলে আমি একটা হাসপাতাল তৈরি করতাম। আসুন আরেকটা প্রশ্ন দেখেন, এটাও কিন্তু 16 সালের নিবন্ধনে আছে। হ্যাড আই বিন এ কিং, আমি যদি রাজা হতাম। এটা আনরিয়েল কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাড আই বিন এ কিং আই ড্যাশ। তাহলে হ্যাড প্লাস ভি থ্রি, তাহলে আমরা কি খুঁজবো? কি? উড হ্যাভ প্লাস ভি থ্রি। উড হ্যাভ প্লাস ভি থ্রি কোথায় আছে? উড হ্যাভ প্লাস ভি থ্রি আছে এইখানে। সো এটা সঠিক অ্যান্সার, উড হ্যাভ প্লাস ভি থ্রি। আমি যদি রাজা হতাম তাহলে আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করতাম। সো খুব সহজেই পারা যাচ্ছে কিন্তু। দেখেন
এবার 14 নম্বর প্রশ্ন দেখেন, এই যে কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত বাক্যে আয়ের পরে কখনো ওয়ার হবে না। ইফ যুক্ত বাক্যে আয়ের পরে ওয়াজ কখনো হবে না। আয়ের পরে সাধারণত ওয়াজ বসে, কিন্তু ইফ যুক্ত বাক্যে সবসময় ওয়ারই হবে। সবসময় কি হবে? ওয়ারই হবে। আর এই ওয়ার মানে হচ্ছে ভি টু। ওয়ার মানে কি? ভি টু। ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ইফ আই আর ইউ, আমি যদি তুমি হতাম, তাহলে ভি টু থাকলে কি হয়? উড প্লাস ভি ওয়ান। উড প্লাস ভি ওয়ান। তাহলে ইফ আই আর ইউ, তাহলে কি হবে? আই উড, এই যে আই উড সি, আই উড আই উড টেক দ্য মানি, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি টাকা গ্রহণ করতাম। সো আরেকটা প্রশ্ন দেখি, দেখেন ইফ আই আর ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, আই উড আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি, আমি এই পরিস্থিতি স্বাভাবিকভাবে পরিবর্তন করি। দেখে ওয়ার আছে ভি টু। ওয়ার মানে কি? ভি টু। ওয়ার মানে ভি টু। তাহলে এটা হবে উড হ্যান্ডেল। উড হ্যান্ডেল, উড হ্যান্ডেল, এটা হবে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কোনটা হবে? উড হ্যান্ডেল। উড হ্যান্ডেল, এটা হবে সঠিক অ্যান্সার। সো নেক্সট আরেকটা প্রশ্ন দেখি, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, এটা তো অলরেডি করে ফেলেছি। আমি যদি জানতাম, হ্যাড প্লাস ভিতরে আছে, তাহলে উড হ্যাভ প্লাস ভিতরি খুঁজবো, এইটা হবে সঠিক অ্যান্সার। সি নম্বর হবে সঠিক অ্যান্সার। হ্যাড প্লাস ভিতরি আছে, তাহলে উড হ্যাভ প্লাস ভিতরি, এটা হবে সি নম্বর অ্যান্সার। এরপরে দেখেন 17 নম্বর, এখানে দেখেন, এখানে ড্যাশ, ইফ হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি, যদি সে দেশ ত্যাগ করার চেষ্টা করত, তাহলে দেখেন এখানে হ্যাড প্লাস ভি3 আছে, তাহলে পরের অংশ কি হবে? উড হ্যাভ প্লাস ভি3। তাহলে এই উড হ্যাভ প্লাস ভি3 এখানে আছে, উড হ্যাভ বিন অ্যারেস্টেড, তাহলে সে অ্যারেস্ট হয়ে যেত। যদি সে দেশ ছাড়ার জন্য চেষ্টা করত, তাহলে সে অ্যারেস্ট হয়ে যেত। উড হ্যাভ বিন অ্যারেস্টেড, এটা প্যাসিভে করা হয়েছে, তাই উড হ্যাভ বিন অ্যারেস্টেড হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। 20 নম্বর দেখেন, কমপ্লিট দ্য সেন্টেন্স, হ্যাড আই নোন ইউ আর কামিং, ইউ আর ওয়েটিং আউটসাইড, আমি যদি জানতাম তুমি বাইরে অপেক্ষা করছো, তাহলে আমি কি করতাম? তাহলে এই যে হ্যাড প্লাস ভি3 আছে, এখানে কি আছে? হ্যাড প্লাস ভি3 আছে, এখানে কি আছে? হ্যাড প্লাস ভি3। দেখেন হ্যাড আই নোন, আর এখানে ইফ নাই, বাট হ্যাড যদি শুরু হয়, শুরুতেই থাকে, তাহলে সে ইফের মতো কাজ করে। তাহলে হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, আমি যদি জানতাম তুমি বাইরে অপেক্ষা করছো, তাহলে আমি কি করতাম? আই উড হ্যাভ। তাহলে হ্যাড প্লাস ভি3 থাকলে উড হ্যাভ প্লাস ভি3 হবে, উড হ্যাভ প্লাস ভি3 এখানেই আছে। তাহলে আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন, আমি যদি জানতাম তুমি বাইরে অপেক্ষা করছো, তাহলে আমি তোমাকে আমার রুমের ভেতরে ইনভাইট করতাম। তাহলে আমি তোমাকে রুমের ভেতরে ইনভাইট করতাম। সো এটাও কিন্তু 39তম বিসিএসে আসা প্রশ্ন। সো দেখেন খুব সহজেই কিন্তু আমরা কমপ্লিট করতে পারছি। দেখেন হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, দেখেন উড হ্যাভ প্লাস ভি3 আছে, উড হ্যাভ প্লাস ভি3 আছে, তাহলে পরের অংশ কি হবে? হ্যাড প্লাস ভি3। হ্যাড প্লাস ভি3 কোথায় আছে? এই যে দ্য ব্রিজ হ্যাড ব্রোকেন, এই যে আমরা এখানে উত্তর খুঁজবো এখানে, কারণ হ্যাড প্লাস ভি3 থাকলে পরের অংশ হয় উড হ্যাভ প্লাস ভি3। সো এইটাই হবে। আমরা খুঁজবো কি? হ্যাড প্লাস ভি3 আছে তো উড হ্যাভ প্লাস ভি3 খুঁজবো, ভি2 আছে তো উড প্লাস ভার্ব ওয়ান খুঁজবো। এইটাই তো টিক্স, তাই না? তাহলে খুব সহজেই কিন্তু আমরা এখন করতে পারছি। প্রথম দিকে একটু সময় নিয়েছি, বাট এখন কিন্তু খুবই। এবার দেখেন, ইফ উই হিট আয়রন, যদি আমরা লোহাতে তাপ দিই, হিট দিই, তাহলে ইট ড্যাশ ইনটু রেড, তাহলে এটা লাল রং হয়ে যাবে। তাহলে এটা বিজ্ঞানসম্মত সত্য। লোহাকে কামার বাড়িতে দেখেছেন, দা বটি কুড়াল বানানোর সময় লোহাকে আগুনের ভেতরে দিয়ে যখন তাপ দেয়, তখন সেটা লাল হয়ে যায়। এটা কিন্তু বিজ্ঞানসম্মত ভাবে সত্য। আর বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক্যাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ হলে কি হবে? জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে কি? উভয় ভাষে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে এখানে ইফ উই হিট, এখানে কি হয়েছে? প্রেজেন্ট। এখানে কি হয়েছে? প্রেজেন্ট। সো এখানে যদি প্রেজেন্ট হয়েছে, এখানে প্রেজেন্ট হয়েছে, তাহলে এখানেও প্রেজেন্ট হবে। ইট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে টার্নস, এটাই হবে। ইফ উই হিট আয়রন, যদি আমরা লোহাকে তাপ দিই, ইট টার্নস ইনটু রেড, এটা লাল আকার ধারণ করবে, এটা লাল আকারে রূপান্তরিত হবে। নামাজের সময় হয়ে গেছে, অনেকেই চলে যাচ্ছেন। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে
মেসেজ করবেন। আর ভিডিও ভালো লাগলে আবারও কমেন্টস করবেন এবং 5টা শেয়ার দিয়ে এই নোটটি নিয়ে নিন। আশা করি যে কোনো পরীক্ষায় আপনাদের কাজে লাগবে। দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।